হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আলোচনা আমরা পরিমাপ পর্যায় এবং স্কেল নিয়ে করব। দেখো, গত দিনের ক্লাসে স্ট্যাটিস্টিক্যালের একটা ক্লাস 1 আপলোড হয়েছে, স্ট্যাটিস্টিক্যাল পার্টের, যেটা পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স বলতে আমরা কি বুঝি, কেন প্রয়োজন, গুরুত্ব, স্ট্যাটিস্টিক্সের গুরুত্বটা কি সোশিওলজিতে, সেই পার্টটা ক্লাস 2তে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যে পরিমাপ বলতে কি বুঝি এবং পরিমাপের ক্ষেত্রে কোন কোন পর্যায়ে আমরা লক্ষ্য করে থাকি এবং যে পর্যায়ে লক্ষ্য করছি সেগুলো কোন স্কেল দিয়ে মাপি। পরিমাপ করব, আমাদের একটা নির্দিষ্ট স্কেল প্রয়োজন, তাই তো? স্কেল ছাড়া তো আমরা পরিমাপ করতে পারি না। তো আমরা পরিমাপ করব, সেই পরিমাপের জন্য কোন কোন স্কেল আমরা সামাজিক গবেষণায় ব্যবহার করে থাকি সেগুলো আমরা আলোচনা করব। চলো দেখে নিই আজকের পরিমাপ বলতে আমরা কি বুঝি। সামাজিক গবেষণায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা হলো পরিমাপ ও তার বিভিন্ন পদ্ধতি। গবেষণার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, তথ্যের বিশ্লেষণ, তার ভিত্তিতে ফলাফল ইত্যাদি গ্রহণের ক্ষেত্রে, ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে পরিমাপ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পার্ট। মানে একটা গবেষণার টোটাল কনসেপ্ট, তার বিশ্লেষণ, তার ফলাফল, এই সমস্ত কিছুর ক্ষেত্রে পরিমাপ ছাড়া কিন্তু কখনোই এগোনো যায় না। তাহলে সাধারণ অর্থে যে কোনো বৈশিষ্ট্যের সংখ্যাতাত্ত্বিক মূল্যায়নকে আমরা কি বলে থাকি? পরিমাপ বলে থাকি। অর্থাৎ নির্দিষ্ট একটা রীতিতে বস্তু, অবস্থা বা ব্যবস্থাকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করার যে প্রক্রিয়া, সেটাকে আমরা পরিমাপ বলে থাকি। এবং পরিমাপ, ক্যাম্বেলের মতে পরিমাপ হলো একটা নিয়ম, যে নিয়ম অনুসারে বস্তু বা কোনো ঘটনার বিশ্লেষণের সংখ্যা আরোপ করা হয়। মানে আমরা কোনো একটা বস্তু বা কোনো একটা ঘটনার বিশ্লেষণের ক্ষেত্রে তার অ্যাকচুয়াল কোয়ান্টিটিটা দেখছি। তবে সমাজবিজ্ঞানে পরিমাপ শব্দটা অন্য অর্থে প্রকাশ করে। কেমন? যা কারণ এক্ষেত্রে জনসংখ্যা, তার বয়স, লিঙ্গ, উচ্চতা, এগুলো খুব সহজে আমরা পরিমাপ করতে পারি, তাই তো? জনসংখ্যার বয়স, লিঙ্গ, উচ্চতা, এগুলো নিয়ে আমাদের সমস্যা হয় না। সমস্যা কোথায় হয়? যে ব্যক্তির মূল্যবোধ, আচার আচরণ, ব্যক্তির মেধা, দ্বন্দ্ব, সহযোগিতা, প্রতিযোগিতা, এগুলোও তো আমাদের পরিমাপ করতে হবে। কারণ আমরা সামাজিক বিজ্ঞানে আমাদের সমাজের খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু চলক বলতে আমরা এই চলকগুলোকে কিন্তু রাখতে পারি, যেগুলো কিন্তু আমাদের পরিমাপ করতে হবে। তাহলে এগুলো পরিমাপ করতে কিন্তু ভিন্ন কৌশল আমাদের ব্যবহার করতে হয়। তাহলে পরিমাপ, আজকে একজনের আচরণ কিভাবে পরিমাপ করব, একজনের সহযোগিতা কিভাবে পরিমাপ করব, তাহলে এগুলোর ক্ষেত্রে বিভিন্ন স্কেল আমরা ব্যবহার করে থাকি। ওকে, সেই স্কেলগুলোই এবার দেখব যে পরিমাপক স্কেল কি। তাহলে যে কোনো বৈশিষ্ট্য গণনা বা পরিমাপ করতে গেলে তাকে একটা আদর্শ রাশির সাথে তুলনা করা প্রয়োজন। আদর্শ রাশির সাথে তুলনা না করলে তার এক্সাক্ট পরিমাপ বা এক্সাক্ট মেজারমেন্টটা কি সেটা আমরা বুঝতে পারবো না। তাহলে পরিমাপের ক্ষেত্রে আমরা যার সাথে তুলনা করব তাকে কি বলবো? তাকে বলা হচ্ছে পরিমাপক স্কেল। অর্থাৎ আমাদের কাছে একটা নির্দিষ্ট একটা স্কেল রয়েছে, যে স্কেলের ওপর বেস করে আমরা পরিমাপ করব। ওকে, তাহলে এক্ষেত্রে পরিমাপের জন্য কি নানা ধরনের স্কেল আমরা ব্যবহার করতে দেখি, বা যার মাধ্যমে গুণগত এবং পরিমাণগত চলক সমূহের পরিমাপ করা সম্ভব। এখানে মনে রাখবে যে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোর ক্ষেত্রেই, মানে দুটো চলকেরই আমরা পরিমাপ করতে পারি। আজকে যেটা আমরা বললাম সহযোগিতা, দ্বন্দ্ব, প্রতিযোগিতা, এগুলোর পরিমাপ করব কিভাবে? তাহলে এই দুটোই কিন্তু আমরা এখানে রাখি, একটা হচ্ছে গুণগত চলক আর একটা হচ্ছে পরিমাণগত চলক। এবং তোমরা জানো গুণগত চলক মানে কোয়ালিটি, যেটা বেসিক্যালি সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না। যেমন আমরা প্রতিযোগিতার সংখ্যা দিয়ে আমরা পরিমাপ করতে পারবো না। আমাদের আচার আচরণের বেশ কিছু দিক রয়েছে আমরা সংখ্যা দিয়ে পরিমাপ করতে পারবো না। যেমন মূল্যবোধ কখনোই আমরা সংখ্যা দিয়ে পরিমাপ করতে পারবো না। এর কি বিচার করব, কি পরিমাপ করার চেষ্টা করব? গুণ পরিমাপ করার চেষ্টা করব, তাই না? আবার একই সঙ্গে কোয়ান্টিটি আমরা যদি বলি বয়স, এটা কিন্তু আমরা কোয়ান্টিফাই করতে পারবো, বাট মূল্যবোধ কখনোই কোয়ান্টিফাই করা পসিবল নয়। তাহলে 1951 সালে এস স্টিভেন পরিমাপ পর্যায়ের তিনি 4 ধরনের স্কেলের উল্লেখ করেছেন। আমরা সেই 4টি স্কেল দেখে নেব কি কি, এবং এই 4টি স্কেল ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের শর্ট প্রশ্ন কিন্তু তোমরা পেতে পারো। যারা নেট সেটের জন্য দেখছো, ভীষণ ট্রিকি কিছু কোশ্চেন আসে, আমি সেটা লাস্টে আলোচনা করব যারা নেট সেটের জন্য বেসিক্যালি দেখছো। আর যারা গ্র্যাজুয়েশন ইউজি স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে বলবো
এই প্রত্যেকটা স্কেলের সংজ্ঞা দেখে রাখতে হবে। এবং একটা এক্সাম্পল, এখান থেকে তোমরা 2 মার্কের প্রশ্ন পেতে পারো। ওভারঅল স্কেলের আলোচনা দিতে পারে, বর্ণনা দিতে পারে, আবার একই সঙ্গে ছোট ছোট পার্টেও কিন্তু প্রত্যেকটা স্কেলের ভাগ থেকে সংজ্ঞা দিতে পারে। তাহলে প্রথমে দেখব নাম সূচক, নমিনাল স্কেল। আচ্ছা, প্রত্যেকটা স্কেলের কিছু কিওয়ার্ড দিয়ে মনে রাখতে হবে। অর্ডিনাল স্কেল, নমিনাল মানে মনে রাখবে নাম, অর্ডিনাল মানে অর্ডার, একটা নির্দিষ্ট অর্ডার অনুযায়ী এগোবে। ইন্টারভাল মানে একটা নির্দিষ্ট ইন্টারভাল অর্থাৎ নির্দিষ্ট একটা গ্যাপ অনুযায়ী সেই স্কেলটা থাকবে। আর রেশিও মানে একটা নির্দিষ্ট অনুপাত থাকবে, সেই অনুপাত অনুযায়ী সেই স্কেলের মেজারমেন্ট হবে। তো এগুলো যখন আমরা সংজ্ঞা দেখব পরবর্তী স্লাইডে, তখন উদাহরণ এবং সংজ্ঞা দেখলে এই পার্টগুলো আমরা বেশি ক্লিয়ার করব। দেখো, প্রত্যেকটার বাংলা এবং ব্যাকেটে ইংলিশ টার্মটাও দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে যারা ইংলিশ মিডিয়ামে রয়েছে। নমিনাল মানে নামসূচক, অর্ডিনাল মানে ক্রমসূচক, ইন্টারভ্যাল মানে ব্যাপ্তি, আর রেশিও মানে অনুপাত। তাহলে এর প্রথম দুটি স্কেলের মাধ্যমে গুণবাচক চলক পরিমাপ করা হয়। এই যে নাম এবং ক্রম, এগুলোর মাধ্যমে কি গুণবাচক চলকগুলি পরিমাপ করি। আর শেষ দুটি স্কেল সংখ্যা, অর্থাৎ এটা হচ্ছে কি হচ্ছে কোয়ালিটি, আর এই দুটি পার্ট কি হচ্ছে কোয়ান্টিটি। কোয়ান্টিফাই করার জন্য আমরা এটা এই স্কেল দুটো ব্যবহার করি। একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল, এই দুটো পার্ট মনে রাখবে, এই দুটো পার্ট ভীষণ ইম্পর্টেন্ট। যে যখন আমরা কোয়ান্টিটি বা কোয়ালিটি দেখছি, তখন এই দুটি স্কেল নমিনাল এবং অর্ডিনাল এই দুটো ব্যবহার করছি। আর যখন আমরা কোয়ান্টিটি দেখছি অর্থাৎ সংখ্যাগত বিচার করছি, সংখ্যাবাচক চলকের ক্ষেত্রে কিন্তু আমরা অনুপাত সূচকটা ব্যবহার করে থাকি। আসো প্রথম পার্টে হচ্ছে নাম সূচক। যে পরিমাণ পদ্ধতিতে কোনো বস্তু বা শ্রেণীকে চিহ্নিত করার জন্য একটা সংখ্যা ব্যবহার করা হয়, ব্যবহার করে তথ্যকে শ্রেণীবিভক্ত করা হয়, তাকে নাম সূচক বলে। অর্থাৎ সামাজিক ঘটনাসমূহকে কোনো নির্দিষ্ট নামের ভিত্তিতে, শুধু সংখ্যা নয়, নামের ভিত্তিতে চিহ্নিত করা হয়। হ্যাঁ, মনে রাখবেন নামের ভিত্তিতে, নামটা ইম্পর্টেন্ট। ওকে, নেমটা ইম্পর্টেন্ট। এবং এক্ষেত্রে একটি শ্রেণীর উপাদানগুলির মধ্যে মিল থাকে। কেমন মিল থাকে? যেমন মনে করো কোনো একটা অঞ্চলের ব্যক্তিদের ধর্মের ভিত্তিতে কি বলা হচ্ছে, বিভিন্ন রিলিজিয়ান, তাদের রিলিজিয়ান কি, রিলিজিয়ানগুলোকে আমরা যদি বলি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রভৃতি ভাগে ভাগ করা হলো। এক্ষেত্রে ধর্মকে নামসূচক স্কেল বলছে, এই রিলিজিয়ান হচ্ছে নামসূচক স্কেল। এক্ষেত্রে কখনো রিলিজিয়ানকে আমরা কোয়ান্টিফাই করতে পারছি না। এক্ষেত্রে জাতি, লিঙ্গ, শিক্ষাগত যোগ্যতা প্রভৃতির মাধ্যমে নামসূচক পরিমাপ করা হয়ে থাকে। এবং এই ধরনের পরিমাপের ক্ষেত্রে একটা নির্দিষ্ট উপাদান বা নামের ভিত্তিতে সমগ্রকে এমনভাবে বিভক্ত করা হয় যাতে সমগ্রকের অন্তর্ভুক্ত প্রত্যেকটি ব্যক্তি ওই নির্দিষ্ট উপাদানের আওতাভুক্ত হয়। এই যে ধর্ম, যেমন বললাম যে একটা পার্টিকুলার রিলিজিয়ানের অন্তর্গত মানে সেই ব্যক্তি সেই ধর্মকে অনুসরণ করে চলে। তাহলে এই যে পরিমাপ, এই পরিমাপের ক্ষেত্রে একটা নির্দিষ্ট উপাদান হচ্ছে রিলিজিয়ান, বা রিলিজিয়ানের ভিত্তিতে আমরা বিভক্ত করছি। রিলিজিয়ানের ওপর বেস করে মনে করো 4টি ধর্ম আমরা এখানে দিলাম, বা এখানে অন্যান্য হিসেবে 5 নম্বর অপশানও রেখে দিলাম। তাহলে তারা দেখো প্রত্যেক এই 4টি ধর্মের মধ্যে কোনো না কোনো ধর্মকে তারা মেনে চলে, বা কোনো না কোনো ধর্মের মানুষ। ওকে, তাহলে এই প্রতিটি শ্রেণীকে কিন্তু সমবৈশিষ্ট্য সম্পন্ন হতে হবে। অর্থাৎ যারা হিন্দু দেখছি, যারা হিন্দু ধর্ম মেনে চলে, যারা ধর্মে মুসলিম, এদের মধ্যে কি হচ্ছে, সমবৈশিষ্ট্য দেখা দিচ্ছে। ওকে, তাহলে এই যে নমিনাল স্কেলের একটা ক্যাটাগরির অংশ মানে তাদের মধ্যে সমবৈশিষ্ট্য থাকবে। ওকে, তারপর চলে আসছি আমরা নেক্সট স্কেলে, ক্রমসূচক স্কেল মানে সেখানে নির্দিষ্ট একটা, যেটা প্রথমেই বললাম, অর্ডার থাকবে, নির্দিষ্ট একটা অর্ডার অনুযায়ী সেই অর্ডার অনুযায়ী স্কেলটা আমরা দেখতে পাবো। যেমন তাহলে যে পরিমাপ পদ্ধতিতে বস্তু বা ঘটনাকে ক্রম অনুযায়ী সাজানো হয়, ক্রম অনুযায়ী সাজানো মানে 1 থেকে এইভাবে চলবে, 1 2 3 4। হ্যাঁ, দেখো আমি এখানে এই ছবিটা দেখলে তোমরা বুঝতেও পারবে। 0 1 2 3 4 এভাবে চলবে। তাহলে এই যে এক্ষেত্রে বিভিন্ন উপাদানের পরিপ্রেক্ষিতে ব্যক্তি, বস্তু বা ঘটনাকে ছোট থেকে বড়
অথবা বড় থেকে ছোট এই ভিত্তিতে সাজানো হয়। তাহলে ক্রমটা 1 2 3 4 হতে পারে, বা আবার উল্টো থেকেও হতে পারে। তাহলে এই যে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি একটা গ্রামের মোট জনসমষ্টিকে আর্থ সামাজিক মর্যাদার ভিত্তিতে আমরা উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত। তাহলে উচ্চবিত্ত কি? উচ্চবিত্ত হচ্ছে একদম উপর থেকে নিচের দিকে আছে, তাই তো? উচ্চবিত্ত তাদের সবচেয়ে ধনী, মধ্যবিত্ত, তারপর নিম্নবিত্ত যারা সবচেয়ে গরিব। তাহলে এই যে তিনটে শ্রেণী বা তার বেশিও আমরা রাখতে পারি। ওকে, তাহলে এই যে তিনটে শ্রেণী সামাজিক মর্যাদার দিক থেকে আমরা তিনটে শ্রেণীকে ভাগ করলাম ক্রম অনুযায়ী। এটা কিন্তু ক্রম অনুযায়ী হচ্ছে, সে কারণে আমরা এটাকে বলছি ক্রমসূচক স্কেল। আবার মনে করো কোন একটা পরীক্ষায় ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বর, পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটা শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে কি করি? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী ও তৃতীয় শ্রেণীতে বিভক্ত করে পরিমাপ করা যায়। ওকে, তাহলে এক্ষেত্রে ক্রমসূচক স্কেলে ব্যক্তি, বস্তু বা অবস্থাকে ক্রম অনুযায়ী সাজানোর ফলে এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা সহজ হয়। এছাড়াও এই স্কেলে পরম শূন্য বলে কিছু নেই, অর্থাৎ এর মান কিন্তু জিরো হয় না। অর্ডিনাল স্কেলের মান জিরো হয় না, পরম শূন্য বলে কিছু নেই, এবং পরিমাপের নির্দিষ্ট কোনো এককও কিন্তু নেই, যে পরিমাপ একটা নির্দিষ্ট একক এমন কিন্তু কিছু নেই। আমরা বিভিন্ন পার্ট এই অর্ডিনাল স্কেলে রাখতে পারি। ওকে, এবং মনে রাখবে যেখানে আমরা নমিনাল স্কেল ব্যবহার করতে পারবো না সেখানেই কিন্তু আমরা এই অর্ডিনাল স্কেলগুলো ব্যবহার করি। নমিনাল স্কেলে যেটা বললাম যে নাম, শুধুমাত্র নামের ভিত্তিতে আমরা যখন করে থাকি তখন নমিনাল স্কেল, কিন্তু যখন আমরা একটা অর্ডার বা একটা পার্টিকুলার শ্রেণীর ক্রম অনুযায়ী অর্ডার বা ক্রম অনুযায়ী বিন্যাস আমরা দেখাতে চাইছি তখন কিন্তু আমরা এই স্কেলটা ব্যবহার করব। থার্ড যে স্কেল ব্যাপ্তিসূচক, ইন্টারভাল মানে নির্দিষ্ট একটা গ্যাপ, একদম নির্দিষ্ট গ্যাপ অনুযায়ী সেটা স্কেলটা থাকবে। ওকে, দেখি কেমন। যেমন মনে করো যদি কোনো বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভিন্ন এককগুলির মধ্যে সমহারে বৃদ্ধি পরিলক্ষিত হয় তবে তা পরিমাপের জন্য যে স্কেল ব্যবহার করা হয় তাকে ব্যাপ্তিসূচক স্কেল বলা হয়। অর্থাৎ যে স্কেলে বিভিন্ন এককের কেবলমাত্র ক্রমপর্যায় না বুঝিয়ে এর অন্তর্গত স্কোরও নির্দেশ করে, তাহলে ক্রমপর্যায় শেষ, তারপরে আমরা এই স্কেলটা ব্যবহার করব। শুধুমাত্র ক্রম নয়, একই সঙ্গে কি বলছি, যে স্কেলের এককের কেবলমাত্র ক্রমপর্যায় না বুঝিয়ে স্কোরটাকেও দেখাবে। ওকে, কেমন? দেখি সামাজিক গবেষণায় ভৌগোলিক দূরত্ব, জনসংখ্যার ঘনত্ব, বয়স, এইগুলো পরিমাপের ক্ষেত্রে আমরা এই ইন্টারভাল স্কেল ব্যবহার করে থাকি। তবে এই স্কেলেও কিন্তু পরম শূন্য বলে কিছু নেই। তবে গবেষক তার ইচ্ছা মতো শূন্য ব্যবহার করতে পারেন, কিন্তু পরবর্তী প্রতিটি একককে সমান দূরত্ব নির্দেশ করতে হবে। মানে এই যে গ্যাপ, গবেষক যে স্কেল ব্যবহার করবেন সেই গ্যাপটা সমান থাকা প্রয়োজন। মানে মনে করো 0 থেকে 500 নিল, পরেরটা অবশ্যই 500ই গ্যাপ থাকবে, তাহলে 501 থেকে 1000, আবার পরের মানটা 1001 থেকে 1500। এই যে গ্যাপ দেখো 500 গ্যাপ, ইন্টারভালটা কত? 500। আমরা বয়সের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি 1 থেকে 5। ওকে, তাহলে এই যে আমরা শিক্ষাগত যোগ্যতা যদি ব্যবহার করি, প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী, তারপর ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী, এটাকে কি বলছি আমরা? ইন্টারভাল স্কেল। দেখো এখানেও গ্যাপ কত? 4, এখানেও গ্যাপ কত? 4, রাইট? তাহলে এভাবে একটা নির্দিষ্ট গ্যাপে ব্যাপ্তিসূচক স্কেল হচ্ছে কি, আমরা পরিমাপের জন্য এই স্কেল ব্যবহার করছি কি, যখন কোনো এককগুলির সমহারে বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে কোনো একটা বৈশিষ্ট্যের ভিত্তিতে, এবং এককের কেবলমাত্র ক্রমপর্যায় না বুঝিয়ে এর অন্তর্গত যে স্কোর সেটাও নির্দেশ করছে, অর্থাৎ নির্দিষ্ট ইন্টারভাল অনুযায়ী এটা থাকবে। তাহলে পরেরটা কি হবে? তাহলে এই যে 1 থেকে 5, 6 থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণী, এই যে গ্যাপ দেখো 4 করে রাখছি আমরা। এখানে আমরা একজনের ইনকামের ক্ষেত্রেও তাই, 0 থেকে 500, 500 থেকে 1000, হ্যাঁ, পারিবারিক আয় আমি ধরে রাখলাম। তাহলে এই গ্যাপটা আমাদেরকে সমান রাখতে হবে ইন্টারভাল স্কেলে। তাহলে কি হবে, পরবর্তীতে এই যে রিলেশনশিপ, চলকের সঙ্গে রিলেশনশিপ দেখাতে সুবিধা হবে। ওকে, এবং চলে আসছে এবার আমরা লাস্ট পার্ট, আমাদের অনুপাত সূচক, রেশিও। সামাজিক বিজ্ঞানের মানে এটা খুব কম ব্যবহার করা তুলনামূলকভাবে,
অপেক্ষাকৃতভাবে উপরের তিনটি যেভাবে ব্যবহার হয় তার থেকে কম। তাহলে যে পরিমাপ পদ্ধতিতে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের পরিমাপকে আদর্শ পরিমাপ হিসেবে ধরা হয়, অর্থাৎ একটা পরিমাপ আছে যেটা হচ্ছে আইডিয়াল, এটাই হচ্ছে আদর্শ, এই আদর্শ পরিমাপ হিসেবে ধরা হয়, তার তুলনার ভিত্তিতে অন্যান্য একক পরিমাপ করা হয়, তাকে অনুপাত সূচক স্কেল বলা হয়। মানে এই আদর্শ পরিমাপ এর সঙ্গে কম্পেয়ার করে অন্য কাউকে তুলনা করছে, অর্থাৎ এই আদর্শ সূচকটা হচ্ছে আমাদের স্কেল মান, যে মানকে ধরে এর ভিত্তিতে অন্যান্য যে একক পরিমাপ রয়েছে তাকে আমরা রাখবো। ওকে, এবং সেইটাকে আমরা অনুপাত সূচক বলি। কেমন ভাবে? তাহলে আরেকটা বিষয় এখানে বলার, যে এই পরিমাপ পদ্ধতিতে কিন্তু একটি পরম শূন্যের অবস্থান লক্ষ্য করা যায়। কেন সেটাও বলছি। তাহলে এই স্কেলে একটি একক থেকে অন্য এককের ব্যবধান কি থাকবে? সমান থাকবে, এবং এককগুলির মধ্যে ব্যবধানকে আনুপাতিক হারে প্রকাশ করা হয়। এককগুলির মধ্যে যে ব্যবধান থাকছে সেটা আনুপাতিক হারে প্রকাশ হবে, এবং এই কারণে অনুপাতের ভিত্তিতে বিভিন্ন এককের মধ্যে তুলনা করা সম্ভব হয়। অনুপাতটা কেমন আমরা যদি ধরি, তাহলে এই ধরনের স্কেল ব্যবহার করে একক সময়ের মান যেমন জানা যায়, তেমনি মানের পরিমাণও জেনে একটা অন্য মানের সাথে তুলনা করা সম্ভব হয়। মান জেনে নিলাম, তারপর অন্য মানের সঙ্গে তুলনা হবে। তাহলে উদাহরণ হিসেবে আমরা যদি বলি কোনো ব্যক্তির মাসিক আয় 10,000 টাকা, মান্থলি ইনকাম 10,000, তবে সে কি হয়? সে 5,000 টাকা মাসিক আয় সম্পন্ন ব্যক্তির চেয়ে দ্বিগুণ আয়ের অধিকারী। যে ব্যক্তির 5,000 টাকা আয়, তার থেকে কিন্তু এই ব্যক্তির আয় দ্বিগুণ। তাহলে সামাজিক গবেষণায় কি হয়? এই যে রেশিও স্কেলে কি হয়? সামাজিক গবেষণায় জন্মহার, মৃত্যুহার, লিঙ্গগত হার প্রভৃতি পরিমাপের ক্ষেত্রে এই অনুপাত সূচক আমরা স্কেলটা ব্যবহার করে থাকি। এবং লাস্টলি আরেকটা পার্ট দেখাবো, যেখানে তোমরা চারটি স্কেলের যে কম্প্যারিজন বা চারটি স্কেলের মূল যে জিস্ট সেটা একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথমেই নমিনাল বলি। নমিনালে অর্ডার আছে? নমিনালে কোনো অর্ডার নেই, তাহলে অর্ডার কিন্তু নমিনালে আমরা দেখতে পাইনি। ডিস্টেন্সও নেই। নমিনালে ট্রু জিরো কিন্তু নেই। ওকে, তাহলে নমিনালে কি কি ব্যবহার করি আমরা? এক্সাম্পল হিসেবে যেমন বললাম কালার, জেন্ডার, এথনিসিটি, কান্ট্রি, এটসেট্রা। অর্ডিনালে কি ব্যবহার করি? অর্ডিনালে আমরা দেখলাম অর্ডিনাল মানে সেখানে অর্ডার থাকবে, রাইট? অর্ডিনাল মানে সেখানে কোনো ডিস্টেন্স কিন্তু নেই, জাস্ট অর্ডার, ক্রম। অর্ডিনাল মানে আমরা দেখলাম যে অর্ডার বা ক্রম অনুযায়ী যেটা হচ্ছে, যেমন একটা ক্লাসের ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ওকে, ট্রু জিরো কিন্তু নেই। আমরা ট্রু জিরো এখানেও পাইনি। রেটিং স্কেল বা র্যাঙ্কারদের যে অর্ডার, ওই যে ক্লাসে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হওয়ার যে র্যাঙ্ক, এই র্যাঙ্কারদের অর্ডারটাকে আমরা বলতে পারি। থার্ডলি ইন্টারভাল স্কেলে কি হচ্ছে? ইন্টারভাল স্কেলে অর্ডার আছে, আমরা দেখলাম। ইন্টারভাল স্কেলে অর্ডারের সঙ্গে সঙ্গে এই অর্ডিনাল স্কেলে যেমন শুধু অর্ডার ছিল, অর্ডার অনুযায়ী ক্রম অনুযায়ী সাজানো হচ্ছিল, এখানে একই সঙ্গে ইন্টারভাল স্কেলে একটা নির্দিষ্ট মানও থাকছিল। ডিস্টেন্সও কিন্তু আছে, এখানে ডিস্টেন্সটা ম্যাটার করছে, কারণ নির্দিষ্ট একটা ইন্টারভাল থাকছে। যদি 5 হয় দুজনের গ্যাপ, তাহলে প্রত্যেকটা মানে 5 থাকছে, তাই তো? ট্রু জিরো কিন্তু নেই। জিরো দিয়ে চলকের মান, কোনো জিরো নেই এখানে, চলকের মান এখানে জিরো হতে পারে না। যেমন এক্সাম্পল টাইম অফ ডে, ইয়ার, আইকিউ, লিকার্ট স্কেল। হ্যাঁ, লিকার্ট স্কেল যেটা কি, লিকার্ট স্কেলটা সম্পর্কে আমি পরে আরেকটু আলোচনা করে দেবো, যে এগ্রি, স্ট্রংলি এগ্রি, এই যে পার্টগুলো, যে স্কেল আমরা দেখতে পাই, এই স্কেলটা পরে আলোচনা করে দেবো ইন্টারভ্যালে। তাহলে রেশিও কি? রেশিও স্কেলের ক্ষেত্রে আমরা অর্ডার পেয়েছি, একদম অর্ডার ছিল সেখানেও। রেশিও স্কেলে ডিস্টেন্সও ছিল। রেশিও স্কেলে ট্রু জিরো কিন্তু ছিল। এখানে আরেকটা পার্ট রয়েছে, যে পার্টটা মিন, মিডিয়ান, মোড এবং মিন, মিডিয়ান, মোড, আরেকটা হচ্ছে জিওমেট্রিক মিন। এই চারটি পার্ট কিন্তু এখানে থাকবে। এই পার্টটা আমি পরে আলোচনা করে দেবো। এইটা বেসিক্যালি যারা নেট সেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আমি বেসিক্যালি এটা পরে স্কেলের এই পার্টটা আলোচনা করে দেবো, যে এর সঙ্গে কোন স্কেলটা কোন মান ব্যবহার করতে আমাদের ব্যবহার করা হয়। এটা ইউজির জন্য ইম্পর্টেন্ট নয়, ইউজির জানার দরকারও নেই, তোমরা জাস্ট এই পার্টটা জানলেই এনাফ। তাহলে এখানে কি কি রাখবো আমরা? লাস্টলি
এজ, হাইট, ওয়েট এবং রেট, এগুলোকে আমরা রাখতে পারি। সো আমি জাস্ট ছোট্ট করে ওভারঅল একটা একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তোমরা এরপরে একটু চেষ্টা করো কোনো পার্টিকুলার কোনো একটা বই থেকে স্টাডি করা, তাহলে দেখবে এই পার্টগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো যদি সমস্যা থেকে থাকে আজকের ক্লাসে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর 29 টাকার বিনিময়ে মেম্বারশিপ নিতে পারো। মেম্বারশিপে আমরা ভিডিও স্টার্ট করেছি অলরেডি। আর যারা এই পার্টের বা এই পেপারটির তোমরা স্টাডিমেট নিতে চাও, তারা এই নম্বরে কল করে যোগাযোগ করে নিও। অলরেডি আমাদের অ্যাপস রয়েছে, যেটা অ্যাপসের লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে। সেই অ্যাপস থেকে তোমরা স্টাডিমেট পারচেস করতে পারবে, টোটাল পিডিএফ পেয়ে যাবে। ওকে। আর মেম্বারশিপের যে ভিডিও, তোমরা 29 টাকার বিনিময়ে অনলি মেম্বারদের জন্য ইউটিউব চ্যানেলে আমাদের বেশ কিছু ভিডিও আসছে অলরেডি। কালকে একটা আপলোড হচ্ছে, আজকে একটা আপলোড হচ্ছে। তো এর ফলে তোমরা ওই মেম্বারশিপে 29 টাকার বিনিময়ে বেশ কিছু ভিডিও পাবে, যে ভিডিওগুলো শুধুমাত্র মেম্বারদের জন্য, অনলি সোশ্যোলজি ফ্যান ক্লাবের মেম্বারশিপ যারা নেবে শুধুমাত্র তাদের জন্যই। আর আরেকটা পার্ট বলি, তোমরা যারা হোয়াটসঅ্যাপ চ্যানেল আমাদের ক্রিয়েট হয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে যারা জয়েন করোনি, তারাও জয়েন করে নিও। আমি যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। ওকে। সো এই চ্যানেলগুলোতে জয়েন করে থাকলে তোমরা জাস্ট আপডেটগুলো পেতে থাকবে। তোমাদের প্রয়োজনীয় আপডেট বা তোমাদের কিছু বলার থাকলে সেগুলো জানাতে পারবে, এবং সেই অনুযায়ী আমি ভিডিও আপলোড করব। ওকে। আশা করছি তোমাদের হেল্পফুল হবে ভিডিওটা। যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।